আসসালামু আলাইকুম। শেখদি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় নিরাপদে অবস্থান করছো। আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে। সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে আমি এর আগেও এই সম্পর্কে তোমাদের অনেকগুলো ক্লাস বা লেকচার দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো, আশা করি সবাই দেখেছো। এবং আমি আজকে আলোচনা করব কি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে সপ্তম অধ্যায়টি। আজকে আলোচনা করব সপ্তম অধ্যায়টি, কারণ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় দুটো অধ্যায় রয়েছে। আমি এর আগে ক্লাসেও বলেছিলাম যে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় অনেকগুলো অধ্যায়ের মধ্যে দুটো অধ্যায় নতুন রয়েছে, কারণ আমরা অনেকগুলো অধ্যায় রয়েছে সেগুলো আমরা কি এর আগের অর্থাৎ প্রথম মডেল টেস্টে কিন্তু আমরা সেগুলো সম্পর্কে আলোচনা করেছি, ক্লাস নিয়েছি। আশা করি সবাই সেগুলো দেখেছো। এবার অর্ধবার্ষিক পরীক্ষায় আমাদের নতুন দুটো অধ্যায় রয়েছে, সম্পূর্ণ নতুন। সেটি হচ্ছে কি দ্বিতীয় অধ্যায় এবং সপ্তম অধ্যায়। আমি এর আগের ক্লাসেও বলেছিলাম, তারপরেও যদি কেউ না দেখে থাকো সেই জন্য আবার পুনরায় বলছি কি দুটো নতুন অধ্যায় রয়েছে। সেই দুটো নতুন অধ্যায় কি দ্বিতীয় অধ্যায় এবং সপ্তম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টি তোমাদের ক্লাস নেওয়া হয়ে গিয়েছে, সেটি নিয়েছিলেন কে আমাদের প্রিয় আবু রায়হান স্যার। আমাদের প্রিয় আবু রায়হান স্যার তোমাদের দ্বিতীয় অধ্যায়ে অনেকগুলো ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে ছেড়েছেন, তোমরা নিশ্চয়ই সেগুলো দেখেছো, আশা করি সবাই দেখেছো। এখন আমি আলোচনা করব সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে কি রয়েছে আমাদের বিষয়বস্তু? আমাদের সপ্তম অধ্যায় রয়েছে বাংলাদেশের জলবায়ু সম্পর্কে। বাংলাদেশের জলবায়ু সম্পর্কে বাংলাদেশের জলবায়ু সম্পর্কে আমি এর আগেও একটি ক্লাস দিয়েছি, বা তোমরা দেখেছো কিনা, বা আমাদের ইউটিউব চ্যানেলে সেই ক্লাসটি ছেড়ে দিয়েছি। তোমরা সেগুলো আশা করি সেই ক্লাসটি দেখেছো। যদি দেখে না থাকো তাহলে কি দেখে নিও। আজকে আমরা আলোচনা করবো সপ্তম অধ্যায় বাংলাদেশের জলবায়ু সম্পর্কে। আমরা প্রথম পার্টের ক্লাসটি আগে আলোচনা করেছি। আজকে আমরা কি আলোচনা করবো? পার্ট 2। আজকে আমরা কি আলোচনা করবো? পার্ট 2। পার্ট 2 এর আমাদের বিষয়বস্তু কি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ। আজকে আমরা আলোচনা করি কি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ। শিক্ষার্থীরা, তোমরা কি প্রস্তুত? তাহলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। আচ্ছা, আজকে আমরা আমাদের জলবায়ু পরিবর্তনের কারণ আলোচনা করার পূর্বে বা জলবায়ু কি সেই সম্পর্কে একটু ধারণা নেব, কারণ দেখা যাচ্ছে যে আমি এর আগের ক্লাসে তোমাদের জলবায়ু আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু যদি কোনো শিক্ষার্থী না দেখে থাকো বা ধারণা না নিয়ে থাকো, তার জন্য আমি পুনরায় আলোচনা করছি। এবং এছাড়াও জলবায়ু কি সেই সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। আবার বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ যখন থাকবে পরীক্ষাতে, তখন তুমি যদি জলবায়ু সম্পর্কে একটু সামান্যতম ধারণা দিয়ে দাও খাতার মাঝে বা খাতার মধ্যে যদি লিখে থাকো, তাহলে শিক্ষক ভাববে যে শিক্ষার্থী বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে, বা এবং লেখাটাও সুন্দর লাগবে যে জলবায়ু কি সেই সম্পর্কে তুমি লিখলে, তারপর তুমি জলবায়ু পরিবর্তনের কারণগুলো আলোচনা করলে। তাহলে কি হবে যে তোমার সম্পর্কে শিক্ষকদের খুব একটা ভালো ধারণা হবে যে আমার এই শিক্ষার্থী কি বিষয়বস্তু সম্পর্কে অবগত রয়েছে, বা সে বাসায় খুব মনোযোগ সহকারে সেটি অনুশীলন করেছে। তাহলে আমরা কি আগে জানবো কি জলবায়ু কি। জলবায়ু কি আমি আগে বিস্তারিত বলবো না, কারণ যেহেতু আমি বিস্তারিত এই সম্পর্কে ক্লাস নিয়েছি, এখন আমি সংক্ষিপ্ত আকারে একটু বলবো যে জলবায়ু হচ্ছে কি কোনো অঞ্চলের বা কোনো দেশের 30 থেকে 40 বছরের যে গড় আবহাওয়া রয়েছে সেটি হচ্ছে কি জলবায়ু। অর্থাৎ কোনো অঞ্চলে 30 থেকে 40 বছরের যে গড় আবহাওয়া হয় বা গড় আবহাওয়া থাকে, সেটাকে কি আমরা জলবায়ু বলে থাকি, তাই না? অর্থাৎ এছাড়া জলবায়ু নির্ণয়ের আরও কিছু নিয়ামক রয়েছে, যেগুলো আমরা প্রথম লেকচারে আলোচনা করেছি। তোমরা সেটি ক্লাস অবশ্যই দেখবে, এবং সেটি দেখলে তোমাদের অনেক উপকার হবে, বা তোমরা সেটি থেকে অনেক কিছু জানতে পারবে, তাই না? যে জলবায়ুর আর কী কী নিয়ামক, জলবায়ু নির্ধারণে আর কী কী নিয়ামক রয়েছে সেই সম্পর্কে তোমরা ধারণা লাভ করবে। তারপর আমি সংক্ষিপ্তভাবে বলি, যেমন কোনো দেশের অক্ষাংশ রেখা, দ্রাঘিমা রেখা, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, সমুদ্রপৃষ্ঠ থেকে দূরত্ব, তার মাটির ঢাল, তারপর হচ্ছে কি বায়ু স্রোত, সমুদ্র স্রোত, তারপর হচ্ছে বনভূমির অবস্থান, বনভূমির পরিমাণ, এগুলোর মাধ্যমে কি আমরা জলবায়ু নির্ধারণ করে থাকি। তাহলে কি জলবায়ু কি, আমি আবার বলছি, জলবায়ু হচ্ছে কোনো অঞ্চলের বা কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের বা কোনো একটি দেশের 30 থেকে 40 বছরের যে গড় আবহাওয়া রয়েছে সেটিকে আমরা জলবায়ু বলে থাকি।
আচ্ছা, এখন আমরা জলবায়ু সম্পর্কে তো ধারণা লাভ করলাম, এখন জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কে আলোচনা করব। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে কি জলবায়ু পরিবর্তনের কারণ। জলবায়ু সম্পর্কে আমরা ধারণা লাভ করার পর এখন আমরা জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কে আলোচনা করতে গেলে বলতে হয় যে বর্তমান বিশ্বের সবচেয়ে একটা ভয়াবহ রূপ ধারণ করছে কি জলবায়ু পরিবর্তন। মানে এই যে বর্তমান বিশ্বে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে কি একটা ভয়াবহ রূপ ধারণ করেছে কি, রূপ নিয়েছে কি জলবায়ু পরিবর্তন, এবং এটা নিয়ে সকলেই খুব চিন্তিত, তাই না? যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সকলেই চিন্তিত, কারণ এটা একটা খুব বিশাল বা খুব বড় ব্যাপার। কারণ যদি জলবায়ু পরিবর্তন হয়ে থাকে তাহলে কি আমাদের জীবনযাত্রার উপর কি এটার প্রভাব পড়ে থাকে। তাহলে আমরা কি বর্তমান বিশ্বের সবচেয়ে একটি ভয়াবহ রূপ হচ্ছে কি বা ভয়াবহ বিষয় হচ্ছে কি জলবায়ু পরিবর্তন। তাহলে যে পৃথিবীর সকল দেশে জলবায়ু পরিবর্তিত হচ্ছে, শুধু যে বাংলাদেশ তা না, যে পৃথিবীর দেশে মানে বিভিন্ন দেশে কি নানা কারণে নানা বিষয় নানা সমস্যার কারণে কি যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এবং ঠিক আমাদের বাংলাদেশেও কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং এর প্রভাব কি বাংলাদেশেও পড়েছে। তা কি কী কারণ হচ্ছে, যে বিভিন্ন সব কারণে হচ্ছে, দেখা যাচ্ছে যে অনেকগুলো কারণ রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব পরে। তা এখন জলবায়ু পরিবর্তনটা আমরা কি সেটা আগে বলে থাকি। জলবায়ু পরিবর্তন হচ্ছে কি যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে আমরা ঋতু পরিবর্তন হচ্ছে, দেখা যাচ্ছে যে শীত আসছে, তারপরে হচ্ছে কি শীতের পরে কি গ্রীষ্ম আসছে, গ্রীষ্মের পরে কি বর্ষাকাল আসছে। এই যে ঋতু পরিবর্তনের মাধ্যমে কি জলবায়ু পরিবর্তন হয়ে থাকে, ঋতু পরিবর্তনের মাধ্যমে কি জলবায়ু পরিবর্তন হয়ে থাকে। জলবায়ু যেমন শীতকালে কি আমাদের শীত লাগে, তখন আমাদের কি শরীরের চামড়াগুলো কি থেকে খসখসে হয়ে যায়, আমাদের ঠোঁট ফাটে, হাত পা ফাটে, এগুলো কি জলবায়ু শীতের যে জলবায়ুর কারণে হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে বর্ষাকালে যখন গ্রীষ্ম থেকে বর্ষাকাল আসে তখনও কিন্তু একটা পরিবর্তন হয়, দেখা যাচ্ছে যে আমাদের তখন ঠান্ডা থাকে, ঠান্ডা লাগে, বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়, তারপর হচ্ছে গিয়ে হালকা করে জ্বর আসে, যে সর্দি হয়, এগুলোও হয়। তাহলে কি শীত থেকে যেমন গ্রীষ্মকালে যাওয়ার সময় একটু পরিবর্তন হয়, ঠিক তেমনি যে আমাদের ত্বকের উপর একটা মানে একটা বা শরীরের উপর খুব একটা প্রভাব পড়ে, ঠিক তেমনি কি যে গ্রীষ্মকাল থেকেও বর্ষাকালে যখন আমাদের ঋতু পরিবর্তন তখনও আমাদের শরীরের উপর প্রভাব পড়ে এবং আমাদের বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায়। যে ঋতুর কারণেও কিন্তু যে ঋতু পরিবর্তনের মাধ্যমেও কি জলবায়ু পরিবর্তন হয়ে থাকে, ঋতু পরিবর্তনের মাধ্যমেও জলবায়ু পরিবর্তন হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন কারণে দেখা যায় জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যায়, দেখা যাচ্ছে যে কী কী কারণে যে আমাদের দেখা যাচ্ছে যে পৃথিবী উষ্ণায়নের কারণে, বৈশ্বিক তাপমাত্রার কারণেও কি আমাদের জলবায়ু পরিবর্তন লক্ষ্য করা যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে যে আমাদের ঋতুর কারণে যে জলবায়ু পরিবর্তন হয়, দেখা যাচ্ছে যে এটাতে কি আবার অনেক ধরনের প্রভাব পড়ে। যেমন বর্ষাকালে কি প্রচুর বৃষ্টিপাত হয়, তখন কি হয় যে আমাদের এর অঞ্চল যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেগুলো সব ডুবে যায়। আবার শুকনো মৌসুমে অনেক খরা হয়, সেগুলোর কারণে কি আমাদের জলবায়ু পরিবর্তন হয়। তাহলে আমরা ঋতুর কারণে যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো আমরা জানলাম। আরেকটি কথা হচ্ছে গিয়ে যে ঋতু পরিবর্তনের কারণে জলবায়ু পরিবর্তন হয়, আরেকটি বিষয় লক্ষ্য করো শিক্ষার্থীরা, যেটি হচ্ছে কি যে ঋতু পরিবর্তনের কারণে জলবায়ু পরিবর্তন হবে, এটা স্বাভাবিক, কিন্তু ইদানিংকালে হচ্ছে গিয়ে যে আমরা দেখতে পাচ্ছি যে বর্ষাকালে তেমন বৃষ্টি অনেক সময় হচ্ছে, এটা ইদানিংকালে হচ্ছে যে আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে কী হচ্ছে যে বর্ষাকালে তেমন বৃষ্টিপাত হচ্ছে না, আবার শীতকালে কি শীত খুব কম সময় থাকছে, খুব দেরিতে আসছে এবং খুব স্বল্প সময় থেকে চলে যাচ্ছে। মানে এই যে ঋতু পরিবর্তন এটা কিন্তু স্বাভাবিক না, এবার এটা কিন্তু অস্বাভাবিক। যেমন বর্ষাকালে বৃষ্টিপাত হবে এটাই স্বাভাবিক, তবে শীতকালে ঠান্ডা পড়বে, শীত লাগবে, সেটাই স্বাভাবিক, আবার গরমকালে গরম হবে। এখন দেখা যাচ্ছে যে বর্ষাকালে তেমন বৃষ্টিপাত না হয় এবং শীতকালে শীত তেমন না থাকে, বা ধরো শীত খুব স্বল্প সময় থাকলো, বা শীতের যে মাত্রা থাকে সেটি খুব কম, তাহলে বুঝতে হবে যে সেটি কি আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে, এবং এটি কিন্তু ভালো দিক নয়, এটি কিন্তু খুব খারাপ দিক। যে আমাদের ঋতুর যে পরিবর্তন সেটা যদি অস্বাভাবিক থাকে সেটি আমাদের জন্য কি খারাপ, সেটি আমাদের জীবনযাত্রা আমাদের কি প্রভাব মানে আমার জীবনযাত্রার ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব ফেলবে, বা আমার জীবনযাত্রার ক্ষেত্রে এটি কি একটি খুবই খারাপ একটি প্রভাব পড়বে। যেমন ধরো আমরা যদি শীতকালে শীত না থাকে তাহলে কি আমাদের যে শীতের যে মৌসুমী যে আমাদের ফসলগুলো হয় সেগুলোর উপর প্রভাব পড়বে। আবার বর্ষাকালেও ঠিক তেমনি, যদি আমাদের বর্ষাকালে বৃষ্টি না হয় তাহলে আমাদের যে জলবায়ু যে পরিবর্তনের কারণে কী হবে, আমাদের কৃষিকাজের সমস্যা হবে এবং মানুষের অস্বাভাবিক তাপমাত্রার কারণে মানুষের শারীরিকও সমস্যা হবে। তাহলে এই যে আমরা ঋতু পরিবর্তনের কারণে জলবায়ু পরিবর্তন হয় এটা জানলাম, তাই না? এটা কি স্বাভাবিকভাবে হলে ভালো, কিন্তু অস্বাভাবিক হলে কি সেটা আমাদের ক্ষেত্রে ক্ষতিকর হয়ে থাকে। তোমরা কি আমার কথাগুলো বুঝেছো? আমি খুব সহজ ভাষায় বললাম যে শীতকালে কী ধরনের যদি স্বাভাবিক শীত পড়ে তাহলে কী ধরনের তাপমাত্রা জলবায়ু থাকে,
অস্বাভাবিক ক্ষেত্রে হয় কি যে আমাদের জলবায়ুর উপর ক্ষতিকর প্রভাব পড়ে। এখন আমরা আরেকটি বিষয় জানবো যে আমাদের যে জলবায়ু পরিবর্তন হয় এটি মানে কি কি কারণে হয়ে থাকে। আমাদের জলবায়ু পরিবর্তন দুটি কারণে হয়ে থাকে, প্রধানত দুটি কারণে হয়ে থাকে। শিক্ষার্থীরা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যেমন জলবায়ু পরিবর্তনের কারণ প্রধানত দুটি কারণ থেকে কি প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণ আমি বলেছিলাম যে ঋতু, যেমন একটা ঋতু পরিবর্তনটা কি একটা প্রাকৃতিক কারণ হয়ে থাকে, বা দেখা যাচ্ছে যে প্রাকৃতিক জল বিভিন্ন ধরনের দুর্যোগ হয়ে থাকে, সেগুলো কারণে জলবায়ু পরিবর্তন হয়ে থাকে। একটা হচ্ছে কি মানব সৃষ্টির কারণে হয়ে থাকে, একটা হচ্ছে কি প্রাকৃতিক কারণে। এখন দেখো সূর্য থেকে যে তাপটা আসে সেটি কি প্রাকৃতিকভাবে আসে, তাহলে কি প্রাকৃতিক কারণে আমাদের জলবায়ু পরিবর্তন হতে পারে। এবং হচ্ছে কি জলবায়ু পরিবর্তন আছে মানব সৃষ্টি কারণ, মানব সৃষ্টি কারণও হয়ে থাকে। আচ্ছা, আমরা মানব সৃষ্টি কারণ প্রাকৃতিক কারণ দুটি কারণ জেনে নিলাম যে দুটি কারণে কি আমাদের জলবায়ু পরিবর্তন হয়ে থাকে। তাহলে কি আমরা এখন আলোচনা করব জলবায়ু পরিবর্তনের কারণ। আলোচনা করার পর এখন যে জলবায়ু পরিবর্তন কীভাবে হচ্ছে সেটি সম্পর্কে আলোচনা করব। যে আমাদের যে বর্তমান সময় যে আমাদের বিশ্বে যে বৈশ্বিক যে উষ্ণায়ন মানে গ্লোবাল ওয়ার্মিং, এটির কারণে কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। তাহলে কি শিক্ষার্থীরা যে সারা পৃথিবীতে শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিক উষ্ণায়নের কারণে সারা পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়ন কি গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে কিন্তু সারা বিশ্বে জলবায়ু পরিবর্তন হচ্ছে। তাহলে বৈশ্বিক উষ্ণায়নটা কি যে আমরা যে সূর্য থেকে যে তাপ পাই সেটা তো আমরা ব্যবহার করি, সেই সূর্যের থেকে তাপ পাওয়া ছাড়াও যে আমরা বিভিন্ন কারণে আমরা পৃথিবীর যে তাপমাত্রা বৃদ্ধির কারণগুলোর কারণে কি বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পায়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পায়। কীভাবে যে এখন আমরা দেখো মানব সৃষ্টি বিভিন্ন কারণগুলো রয়েছে, বেশি বেশি কলকারখানা তৈরি করা বা কলকারখানা কালো ধোঁয়া নির্গত হওয়া, তারপর যানবাহনে কালো ধোঁয়া নির্গত হওয়া, তারপর হচ্ছে কি ইটের ভাটাতে থাকে সেখান থেকে কালো ধোঁয়া নির্গত হওয়া, তারপর ঘনবসতির কারণে মানুষ বসবাসের কারণে অতিরিক্ত পরিমাণ যে আমাদের যে কনস্ট্রাকশনের কাজ, এছাড়া বিভিন্ন যে রয়েছে বিভিন্ন ধরনের আমাদের যে আমরা ইলেকট্রিক পণ্য মানে ব্যবহার করি, সেগুলো থেকেও কি আমাদের যে বৈশ্বিক উষ্ণায়ন বা আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এইসব কারণে যে এইসব মানব সৃষ্টির কারণেও কিন্তু বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে বৈশ্বিক উষ্ণায়নের মধ্যে একটি বিষয় হলো কি গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাস কি যে আমাদের গ্রিনহাউস গ্যাস হচ্ছে গিয়ে যে তাহলে গ্রিনহাউস গ্যাস কি, গ্রিনহাউস গ্যাস হচ্ছে গিয়ে যে কার্বন ডাইঅক্সাইড, তারপরে মিথেন, তারপরে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড, এগুলো যে বিভিন্ন যে গ্যাসগুলো সম্বন্ধে একটি গ্যাস সৃষ্টি হয় সেটাকে আমরা গ্রিনহাউস গ্যাস বলে থাকি। এটি কি বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে এবং সেই কারণে কি বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। আর এই গ্রিনহাউস গ্যাসের কারণে কি যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা কি গ্রিনহাউস গ্যাসের কারণে যে আমাদের বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। এবং এই গ্রিনহাউস গ্যাসের যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে অতিরিক্ত, সেটি কি মানব সৃষ্টির কারণে হয়ে থাকে। এগুলো কি বেশিরভাগ ক্ষেত্রে কি মানব সৃষ্টি যে কারণগুলো রয়েছে সেগুলোর কারণে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হয়ে থাকে। মানব সৃষ্টির কারণ কি কি বললাম তো, যে বেশি বেশি কলকারখানা, তারপরে আমাদের যে যানবাহন রয়েছে সেই যানবাহনের ধোঁয়া, তারপর হচ্ছে কি যে মানুষ যে বিলাসী জীবনযাপন করে সেই বিলাসী জীবনযাপনের জন্য যে সেই ইলেকট্রনিক্স যে বিভিন্ন পণ্য ব্যবহার করে সেইগুলোর থেকেও কি আমাদের বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও কি রয়েছে যে আমাদের ঘনবসতি, বেশি বেশি কনস্ট্রাকশনের কাজ, এগুলোর মাধ্যমে কি আমাদের শিল্প কলকারখানা এইসবের কারণেও আমাদের বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। বা আমাদের যে এই গ্রিন হাউস গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, সেটি কি মানব সৃষ্টির কারণে বেশি হয়ে থাকে, তাই না? প্রাকৃতিক কারণে তুলনায় কি মানব সৃষ্টির কারণে কি এই বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি আমরা এই বৈশ্বিক উষ্ণায়নে বৃদ্ধি পাওয়ার কারণে কি আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে কি আমাদের জলবায়ু ব্যাপক পরিবর্তন হচ্ছে। এটি যে শুধু বাংলাদেশের ক্ষেত্রে তা না, এটি বিশ্বের সকল দেশের ক্ষেত্রে এবং বিশেষ
বিশেষ করে উন্নত দেশগুলোর ক্ষেত্রে কিন্তু বেশি। উন্নত দেশগুলো কি করছে, বেশি বেশি কলকারখানা, শিল্প কলকারখানা তৈরি করছে, এবং তাদের দেশেরই কিন্তু এই বৈশ্বিক উষ্ণায়ন বা যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণটি তাদের কারণেই হচ্ছে বেশি, কিন্তু যে এর ফলাফল কিন্তু তারা একা ভোগ করছে না, এর ফলাফল কি বাংলাদেশের মতো ছোট ছোট দেশগুলোও কিন্তু ভোগ করছে। এবং তারা এই যে বেশি বেশি শিল্প কলকারখানা তৈরি করছে, তাদের কারণে কি পৃথিবীর যে বায়ুমণ্ডলের তাপমাত্রা সেটি বৃদ্ধি পাচ্ছে, তাই না? এখন আমরা আলোচনা করব যে বৈশ্বিক উষ্ণায়নের ফলে যে মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের কি কি সমস্যা হচ্ছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে কি যে জলবায়ু পরিবর্তনের কারণে কি জলবায়ু পরিবর্তনের কারণে বা বৈশ্বিক উষ্ণায়নের কারণে যে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে সেই কারণে যে আমাদের সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো সম্পর্কে আলোচনা করব। কি হচ্ছে যে প্রথম হচ্ছে কি যে মেরু অঞ্চল যে রয়েছে, বরফ রয়েছে, সেগুলো কি গলে যাচ্ছে। আর এই যে মেরু অঞ্চলে যে বরফ গলার কারণে কি যে পৃথিবীতে আমাদের যে পানির যে অংশ রয়েছে সেটা কি বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে মেরু অঞ্চলে বরফ গলে কি পানির মাত্রা বেড়ে যাচ্ছে। তাহলে আমি আবার বলছি যে মেরু অঞ্চলে বরফ অস্বাভাবিকভাবে গলে যাচ্ছে, মেরু অঞ্চলের বরফ কি অস্বাভাবিকভাবে গলে যাচ্ছে। উষ্ণায়নের ফলে কি মেরু অঞ্চলে বরফ অস্বাভাবিকভাবে গলে যাচ্ছে। অস্বাভাবিকভাবে গলে যাচ্ছে। এটি কি হচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। আর এই সমস্যাগুলো কেন হচ্ছে, এর একটি কারণ হচ্ছে কি যে বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এই উষ্ণায়নের ফলে কি হচ্ছে, মেরু অঞ্চলে বরফ অস্বাভাবিকভাবে গলে যাচ্ছে। তারপরে এই যে বরফ গলার কারণে সমুদ্র পৃষ্ঠের যে পানি রয়েছে না, যে সমুদ্র পৃষ্ঠের পানি কি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তাই না? সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে। বরফ গলে যাচ্ছে, বরফ গলার কারণে কি হচ্ছে, সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতা আছে সেই উচ্চতা বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এটি কেন হচ্ছে, আবার বলছি যে বৈশ্বিক উষ্ণায়নের কারণে, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কি যে আমাদের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, তাই না? আর হচ্ছে গিয়ে যে সমুদ্রের তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, যেমন আমাদের বাংলাদেশের কি দক্ষিণ অঞ্চলে আমাদের কি বঙ্গোপসাগর, ঠিক তেমনি আমাদের যে দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে সেখানে নিম্ন অঞ্চলগুলো কি ভবিষ্যতে কি ডুবে যাবে। ঠিক পৃথিবীর যে সকল অংশ নিচু, সেই সকল অংশ কি ভবিষ্যতে এই যে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে সেগুলো কি ডুবে যাবে বা তলিয়ে যাবে। তাহলে কি যে বাংলাদেশ সহ দক্ষিণাংশ যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো কি করবে, ভবিষ্যতে তলিয়ে যাবে, বা তীরবর্তী যে সমুদ্রের তীরবর্তী দেশগুলো কি যে অঞ্চলগুলো রয়েছে বা সমুদ্রের তীরবর্তী যে দেশগুলো রয়েছে সেগুলো কি ডুবে যাবে।
বৈশ্বিক উষ্ণায়নের ফলে বা আমাদের যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেই তাপমাত্রা বৃদ্ধি পাওয়াতে কি হচ্ছে, যে আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং সেইটির কারণে কি হচ্ছে, যে বৈশ্বিক যে উষ্ণায়ন সৃষ্টি হচ্ছে, সেই উষ্ণায়নের ফলে কি হচ্ছে, যে মেরু অঞ্চলে বরফ অস্বাভাবিক গলে যাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে যেসব অঞ্চলগুলো ঠান্ডা বরফে ঢাকা থাকে, সেই অঞ্চলগুলো কি ডুবে যাচ্ছে, বরফগুলো গলে যাচ্ছে। যেমন অ্যান্টার্কটিকা যে মহাদেশ রয়েছে, সেখানে কিন্তু বড় যে বরফখণ্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি গলে যাওয়া শুরু করেছে, তাই না? তাহলে অ্যান্টার্কটিকার যে দেশগুলো রয়েছে, বরফ অঞ্চলের যে মেরু অঞ্চলগুলোতে যে বরফ রয়েছে, সেগুলো কি হচ্ছে, অস্বাভাবিকভাবে গলে যাচ্ছে। তারপর হচ্ছে গিয়ে কি, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে, যে পানি গলে কি হচ্ছে, সমুদ্রের যে পৃষ্ঠের যে উচ্চতা রয়েছে সেটি কি বেড়ে যাচ্ছে অতিরিক্ত বরফ গলার কারণে। তারপর হচ্ছে বাংলাদেশের যে দক্ষিণাংশ রয়েছে, আমাদের যে দক্ষিণাংশ যে অঞ্চল রয়েছে, বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চল, এছাড়াও পৃথিবীতে যে নিম্ন বা ধরো সমুদ্র তীরবর্তী অঞ্চল রয়েছে, সেগুলো কি পানির নিচে ডুবে যাবে বা তলিয়ে যাবে। তাহলে এগুলো কেন হচ্ছে? এগুলো বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে হচ্ছে। আর এগুলো কি জলবায়ু পরিবর্তনের যে কারণ, সেই কারণগুলোর মধ্যে যে ক্ষতিকর দিক, এগুলো কিন্তু সেই ক্ষতিকর দিকগুলো, আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। এগুলো কিন্তু সমস্যা সৃষ্টি হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। তাহলে বুঝতেই পারছো, জলবায়ু পরিবর্তনের কারণে যে আমাদের জীবনযাত্রায় যে ব্যাপক পরিবর্তন হচ্ছে এবং আমাদের যে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, সেটা তোমরা বুঝতেই পারছো। দেখা যাচ্ছে যে কিছু অদূর ভবিষ্যতে যদি আমাদের বাংলাদেশের নিম্ন অঞ্চল, দক্ষিণাংশের যে সমুদ্রের তীরবর্তী যে অঞ্চলগুলো ডুবে যায়, তাহলে সেই ক্ষতিগ্রস্ত কে হবে? যে সমুদ্র নিকটবর্তী অঞ্চলগুলো ডুবে গেলে সেইটার ক্ষতিগ্রস্ত আমাদের দেশের জনগণে হবে। ঠিক তেমনি কি বিশ্বের পৃথিবীর যে কোনো যে সমুদ্রের তীরে যে দেশগুলো রয়েছে, নিম্ন অঞ্চলগুলো রয়েছে, সেগুলো তলিয়ে গেলে সেটার ক্ষতিগ্রস্ত সেই দেশগুলো হবে। তাহলে কি এই যে বিশ্বের বড় বড় দেশগুলো বিভিন্ন ধরনের কলকারখানা, বেশি বেশি কলকারখানা তৈরি করছে, তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার চেয়ে বেশি কি আমাদের মতো এই নিম্ন অঞ্চলগুলো যে রয়েছে দেশগুলো, সেগুলো তারাও কিন্তু এর ক্ষতিকর প্রভাবে পড়ছে। বাংলাদেশের কিন্তু দেখা যাচ্ছে যে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে কিন্তু কলকারখানা তুলনামূলক কম, কিন্তু প্রভাব কিন্তু বাংলাদেশের উপরও পড়ছে। দেখা যাচ্ছে বড় বড় দেশগুলো কিন্তু বেশি বেশি কলকারখানা, শিল্প কলকারখানা তৈরি করছে এবং তারাই কিন্তু এই তাপমাত্রা বৃদ্ধির জন্য অনেকাংশে দায়ী, তাই না? তাহলে এগুলো হচ্ছে কি, যে আমাদের সমস্যা, আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে যে সমস্যাগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে আমার সমস্যা। এছাড়াও কী কী সমস্যা সৃষ্টি হয়? দেখা যাচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ হয়, যে এই যে জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। যেমন ধরো জলবায়ু পরিবর্তনের অতিরিক্ত খরা, তারপর হচ্ছে বন্যা, তারপর হচ্ছে জলোচ্ছ্বাস, তারপরে এই যে আরও ধরনের, যেমন ধরো জলোচ্ছ্বাস, টর্নেডো, তারপরে ঘূর্ণিঝড়, এগুলোও কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বেশি বেশি হয়ে থাকে, তাই না? যে অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু বিভিন্ন অঞ্চল কি খরার কারণে খরা হয়ে থাকে এবং খরার কারণে দেখা যাচ্ছে যে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে এবং দেখা যাচ্ছে কৃষকদের বা আমাদের যে সাধারণ কৃষক যারা কৃষিকাজ করে, তাদের জন্য কি এটা খুবই ক্ষতিকর এবং আমাদের জীবনযাত্রার উপর প্রভাব পড়ে। যাতে আমাদের কৃষিকাজের উপর প্রভাব পড়লে সেটি আমাদের স্বাভাবিকভাবে আমাদের জীবনযাত্রার উপরও প্রভাব পড়ে এবং আমাদের যে স্বাভাবিক জীবনযাত্রা রয়েছে সেটি কি অস্বাভাবিক হয়ে ওঠে। তাহলে কি এই যে বৈশ্বিক উষ্ণায়ন কি শুধু কি যে এই সমস্যাগুলো হয় না, আরও বললাম যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। সেগুলো কি কি যে আমি বলেছিলাম, আবার বলছি যে অতিবৃষ্টি, অনেক সময় অনাবৃষ্টি হয়ে থাকে, তারপর খরা হয়ে থাকে, তারপরে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, টর্নেডো, এই যে বিভিন্ন ধরনের অনেক সময় অনেক দুর্যোগ, যেমন আমি কি সিডর, আইলা, তারপরে এরকম আরও অনেক নাম রয়েছে। সেই সব দুর্যোগগুলো কি হয়, এই যে আমাদের যে জলবায়ু পরিবর্তনের কারণে হয়ে থাকে, আমাদের তাপমাত্রা বৃদ্ধি পায়। সেই তাপমাত্রার কারণে কি আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়, সেই সব কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। এছাড়াও যে আমাদের আরও কিছু কারণে জলবায়ু পরিবর্তন হয়, তার মধ্যে কি আমাদের রয়েছে কি যে গাছ কেটে ফেলা, তারপরে পাহাড় কেটে ফেলা। যে আমরা গাছ কেটে ফেললে কি হয়, যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়, অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বৃদ্ধি পেলে কী হয়, বায়ুমণ্ডল কি তাপমাত্রা বেড়ে যায়। এই যে আমরা বনভূমি ধ্বংস করছি, সেই কারণেও কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে।
যেমন তোমরা জানো বা নাও জানতে পারো, বলে রাখি যে 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 কোনো দেশেরই যে আয়তন রয়েছে তার কি যে আয়তনের শতকরা 25 ভাগ থাকতে হবে, কি 25 ভাগ থাকতে হবে বনভূমি, তাই না? যে কোনো দেশে মানে যেমন ধরো আমাদের বাংলাদেশেরও কিন্তু আয়তন যা রয়েছে তার শতকরা 25 ভাগ থাকতে হবে কি বনভূমি, কিন্তু আমাদের কি তা রয়েছে না, আমাদের দেশে মাত্র 17 ভাগ বনভূমি রয়েছে। তাহলে কি আমাদের বইতে আছে 17 ভাগ, বাস্তবে যে কতটুকু আছে সেটা তো আসলে আমরা জানি না। আমরা আমাদের পাঠ্য বই দেখলাম যে 17 ভাগ রয়েছে, তাই না? 17 ভাগ রয়েছে কি বনভূমি। তাহলে একটি দেশের আয়তনের শতকরা 25 ভাগ থাকতে হবে কি 25 ভাগ থাকতে হবে কি বনভূমি, কিন্তু আমাদের কি 25 ভাগ রয়েছে না, আমাদের রয়েছে মাত্র 17 ভাগ বনভূমি। তাহলে কি এই 17 ভাগের কারণে কি আমাদের কি দেশের উপর প্রভাব পড়ছে না, জলবায়ুর উপর প্রভাব পড়ছে। তা আমরা যে হারে যে আমাদের জনগণ বা আমাদের যে ঘনবসতি বা আমাদের যে জনসংখ্যার পরিমাণ সেই হিসাবে কিন্তু আমাদের বনভূমির পরিমাণ খুবই কম, বা আমাদের আয়তনের তুলনায় কি আমাদের বনভূমির পরিমাণ মাত্র 17 ভাগ, মাত্র 17 ভাগ। তাহলে কি আমাদের এটি কি আমাদের জলবায়ুর উপর বিশেষভাবে প্রভাব ফেলছে। তাহলে কি আমরা আলোচনা করলাম কি আজকে জলবায়ু কাকে বলে সম্পর্কে ধারণা লাভ করলাম। এছাড়াও কি আমরা আলোচনা করলাম যে জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কে আলোচনা করলাম, যে আমাদের জলবায়ু কী কী কারণে পরিবর্তন হয় সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। এই কারণের মধ্যে কি প্রাকৃতিক কারণ রয়েছে, প্রাকৃতিকভাবে ঋতু পরিবর্তন বা ঋতুর যে অস্বাভাবিক সেগুলো কিন্তু প্রাকৃতিকভাবে হয়ে থাকে। আবার এই ঋতুর ক্ষেত্রে কিন্তু আমাদের মানুষ সৃষ্টি কারণগুলো পড়ে, কারণ মানুষের অতিরিক্ত তাপমাত্রার কারণে ঋতুর উপর প্রভাব পড়ে, তাই না? তারপরে মানব সৃষ্টি কারণের মধ্যে রয়েছে কি যে মানুষ যে বিভিন্ন ধরনের যানবাহন, কলকারখানা, ইটের ভাটা, তারপরে হচ্ছে কি আরও কী কী রয়েছে যে শিল্প কলকারখানা, তারপরে এই যে আমরা বিলাসী জীবনযাপন করছি, সেই বিলাসী জীবনযাপনের জন্য যে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার করি সেগুলো থেকেও কি আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এবং মানব সৃষ্টির কারণে কিন্তু মানব সৃষ্টির কারণ হিসাবে কার্বন ডাইঅক্সাইডের বেশি পরিমাণ বৃদ্ধি রয়েছে। যে আমাদের যে গ্রিন হাউস গ্যাসের কথা বলেছে সেখানে কিন্তু যে মানব সৃষ্টির কারণ মাধ্যমেই কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেটি কি পরিবেশবিদরা বলে থাকা মানে গবেষণা করে দেখেছেন যে মানব সৃষ্টির কারণে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে এই মানব সৃষ্টির কারণেও কিন্তু আমাদের পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এবং আমাদের পৃথিবীর তাপমাত্রা যে জলবায়ু পরিবর্তন হচ্ছে বা পৃথিবীর যে আমাদের বৈশ্বিক উষ্ণায়নের কারণে কি যে সমস্যাগুলো হচ্ছে কি যে আমাদের যে উষ্ণায়নের কারণে কি হচ্ছে যে আমাদের মেরু অঞ্চলের বরফগুলো অস্বাভাবিকভাবে গলে যাচ্ছে, এবং এই যে বরফ গলার কারণে কি সমুদ্রের যে সমুদ্র পৃষ্ঠের যে পানির উচ্চতা বা উচ্চতা রয়েছে সেটি কি যে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তাই না? যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে কি জলবায়ু উষ্ণায়নের কারণে বা জলবায়ু তাপ পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। এবং বাংলাদেশের দক্ষিণাংশ সহ পৃথিবীর নিম্ন অঞ্চলগুলো কি যে হচ্ছে কি তীরবর্তী যে সমুদ্রের তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো ডুবে যাবে অদূর ভবিষ্যতে, তাই না? তাহলে আমরা সেগুলো জানলাম। এবং আরেকটি কারণ হচ্ছে গিয়ে কি বনভূমি ধ্বংস করার কারণেও কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জলবায়ু পরিবর্তনের কারণ আলোচনা করলাম এবং জলবায়ু কী কী কারণে পরিবর্তন হচ্ছে সেগুলো আলোচনা করলাম। তোমরা বাসায় বেশি বেশি এই বিষয়গুলো অনুশীলন করবে এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের কি বিষয়গুলো আরও সহজে হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষাতে খুব ভালোভাবে যে তোমাদের লেখার ক্ষেত্রে কি সুবিধা হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের পরবর্তী কোনো আরেকটি ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। আজকে তোমরা এটি বাসায় বেশি বেশি অনুশীলন করো এবং বাবা মায়ের কথা শোনো, ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় নিরাপদে অবস্থান করো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।